হাই এভরিওয়ান, তাহলে এই ক্লাসে আমরা গ্রুপ 18 শুরু করব। আর এই গ্রুপ 18টা দুটো ক্লাসেই শেষ হয়ে যাবে, ছোটো টপিক আছে। তো গ্রুপ 18 বলতে আমরা যে নোবেল গ্যাসগুলো আছে সেগুলো বুঝি। আচ্ছা, গ্রুপ 18-এ কে কে আছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন আর অর্গানেশন। ঠিক আছে, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ যেরকমটা আমরা জানি যে উপর থেকে নিচে বাড়ে, এখানেও সেম কেস। ঘনত্ব এখানেও উপর থেকে নিচে বাড়বে, কারণ ঘনত্ব সমান হচ্ছে তোমার ভর বাই আয়তন। তাহলে এই যে ভর বৃদ্ধির হারটা আয়তন বৃদ্ধির চেয়ে বেশি হয়, তার জন্য ওভারঅলভাবে উপর থেকে নিচে ঘনত্বটা বাড়ে। আয়নন এনথালপি, যখন তুমি উপর থেকে নিচের দিকে যাবে তখন আয়নাইজেশন এনার্জি বা আয়নন এনথালপিটা কমবে, কারণ উপর থেকে নিচে আকারটা বাড়ছে, তাহলে বাইরের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বলটা কম হবে, তার জন্য আয়নন এনথালপিটা কমে যাবে। আচ্ছা, আয়নন এনথালপি বাড়বে বললাম কি কমবে? ঠিক আছে, কারণ উপর থেকে নিচের দিকে যাচ্ছ, যদি তোমার সাইজটা বাড়ে তাহলে বাইরের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বলটা কম হয়ে যাবে, তার জন্য ইলেকট্রন বের করাটা অনেক ইজি হবে। ঠিক আছে, ওকে। 4 নাম্বার, ইলেকট্রন গেন এনথালপি বা ইলেকট্রন গ্রহণ এনথালপি। তো উপর থেকে নিচে কী হয়? হ্রাস পায়। কারণ কি? উপর থেকে নিচের দিকে গেলে আকার বাড়ছে, তাহলে নতুন ইলেকট্রন নিলে তার প্রতি আকর্ষণ বলটা কম হবে, তার জন্য ইলেকট্রন গেন এনথালপিটা কমবে। হয়ে যায়। এরপরে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। তাহলে যখন তুমি উপর থেকে নিচের দিকে যাবে তখন তোমার আকারটা বাড়ছে, মানে আয়তনও বাড়ছে, তার সাথে সাথে ভ্যান্ডারওয়াল আকর্ষণ বলটা বাড়বে। তাহলে ভ্যান্ডারওয়াল আকর্ষণ যদি বাড়ে, তার জন্য মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট এটাও বাড়বে। হয়েছে। নেক্সট, তরলীভবন। তাহলে যখন তুমি উপর থেকে নিচের দিকে যাবে আকার বাড়বে, তাহলে আকার বাড়লে তাদের মাসটাও বাড়বে, তাহলে মাসটা বাড়লে ওদের মধ্যে আকর্ষণ বলটা বাড়বে, কারণ ভ্যান্ডারওয়ালস ফোর্সটা বাড়ছে। তাহলে ভ্যান্ডারওয়ালস ফোর্স যদি বাড়ে, ইজিলি লিকুইফাই করা যাবে বা ইজিলি তরলে পরিণত করা যাবে। হয়েছে। এরপরে তরলে দ্রাব্যতা। তাহলে এই যে তোমার নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে, ধরো এই যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, তারপরে এগুলো রেডিয়েক্টিভ হওয়ার জন্য আমরা দেখছি না ওগুলোর ধর্মগুলো। তাহলে এইগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ডিংয়ের তো কোনো গল্প আসবে না, তুমি যে দ্রাব্যতা সম্পর্কে বলতে চাইছো। তাহলে যখনই তুমি এগুলোকে জলে দ্রবীভূত করানোর চেষ্টা করবে, তাহলে এখানে ধরো হিলিয়াম আছে, নিয়ন আছে, ধরো আর্গন আছে, তাহলে জলের উপস্থিতিতে কী হবে? জলটা তো পোলার মলিকুল, এই যে ডেল্টা মাইনাস, এখানে ডেল্টা প্লাস, তাহলে জলটা যখনই এর কাছাকাছি আসবে তখন এটা কী হবে? ধ্রুবায়িত হবে, মানে এইভাবে দুটো পোলের সৃষ্টি হবে। ঠিক আছে, পজিটিভ নেগেটিভ পোল, এটার পোলারাইজেশন হবে। তাহলে আকারটা যত বড় হবে তার পোলারাইজেশনটা তত ভালো হবে বা তত বেশি হবে। ঠিক আছে, তাহলে আকারটা বড় হলে পোলারাইজেশনটা বেশি হবে। আমরা জানি যে আকার যদি বড় হয় পোলারাইজেশন বেশি হয়। তাহলে এইটাকে বলা হচ্ছে যে ইনডিউসড ডাইপোল সৃষ্টি হচ্ছে। তাই যখনই জলটা ওর কাছাকাছি আসছে ওখানে একটা ইনডিউসড ডাইপোল সৃষ্টি হচ্ছে, ইনডিউসড ডাইপোল হলো। তাহলে ইনডিউসড ডাইপোল সৃষ্টি হলে ওই জলের যে ধ্রুবীয় মলিকুল, মানে ওখানে ডাইপোল আছে, ডাইপোল মুভমেন্ট আছে, তাহলে ডাইপোল, ইনডিউসড ডাইপোল, এই ধরনের একটা আকর্ষণ বল ওখানে কাজ করবে। তাহলে ওই যে নিষ্ক্রিয় গ্যাস তার আকার যত বড় হবে ইনডিউসড ডাইপোলটা তত ইজিলি ক্রিয়েট হবে। তাই ইনডিউসড ডাইপোল যদি ইজিলি ক্রিয়েট হয়ে যায় তাহলে ডাইপোল, ইনডিউসড ডাইপোল আকর্ষণ বলটা ভালো হবে। ঠিক আছে, তাহলে আকার বড় হলে ইনডিউসড ডাইপোল ইজিলি ক্রিয়েট হবে, আকর্ষণ বলটা বেশি হবে, এর ফলে দ্রাব্যতাটা বেশি হবে। বোঝা গেল? এরপরে চারকোল দ্বারা অধিশোষণ। তাহলে ওই হিলিয়াম গ্যাস ছাড়া তোমার যে অন্যান্য নোবেল গ্যাসগুলো আছে ওইগুলো কি হয়? কম তাপমাত্রায় বা কম উষ্ণতায় সক্রিয় চারকোল বা অ্যাক্টিভ চারকোল দ্বারা অধিশোষিত হয়। হয়েছে। যখন তুমি উপর থেকে নিচের দিকে যাবে ওই অধিশোষণের মাত্রাটা বেশি হবে, কারণ সারফেস এরিয়াটা বাড়ছে, আয়তন বাড়ছে বা আকার বাড়ছে, তার সাথে সাথে সারফেস এরিয়াটাও বাড়বে, তাই অধিশোষণের মাত্রাটাও কী হবে? বাড়বে। আচ্ছা, এরপরে রাসায়নিক ধর্ম। তাহলে জেনারেলি আমরা এতদিন পর্যন্ত পড়ে এসেছি ক্লাস 10 পর্যন্ত যে এই যে গ্রুপ 18 মৌলগুলো এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়, কারণ এরা অক্টেট, স্যাচুরেটেড বা অষ্টক পূর্ত থাকে, তার জন্য এদের রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করার কোনো টেন্ডেন্সি থাকে না। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে এরা যৌগ উৎপন্ন করতে পারে। যেরকম ধরো জেনন, ধরো XCF2 তৈরি করে, XCF4 তৈরি করে, XCOF2 তৈরি করে, XCF6 তৈরি করে, XCO2F2 তৈরি করে, XCOF4 তৈরি করে, XCO3 তৈরি করে, এরকম অনেক কিছু যৌগ তৈরি করে। তাহলে এই যে XCF2 এখানে জারণ +2 স্টেটে আছে, XCF4, XCOF2 এখানে +4 স্টেটে আছে, এইগুলোতে +6 স্টেটে আছে। এরকম XCO4,
O3F3 এগুলোতে +8 স্টেটে আছে বা +8 জারণ স্তরে আছে। হলো। এরপরে রাসায়নিক বিক্রিয়া, তাহলে এক সেকেন্ড, আচ্ছা পেনটাই চার্জ শেষ হয়ে গেছিলো, ঠিক আছে। দেখো রাসায়নিক বিক্রিয়ার পরবর্তী ক্ষেত্রে কি দেখা গেল যে এই প্লাটিনাম হেক্সাফ্লুরাইড এটা অত্যন্ত স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, ঠিক আছে। তাই এই স্ট্রং অক্সিডাইজিং এজেন্টের সাথে যখন তুমি জেননের বিক্রিয়া করাচ্ছ তখন তোমার কি উৎপন্ন হবে? তাহলে অক্সিডাইজিং এজেন্ট মানে ওই জেননটাকে অক্সিডাইজ করবে, এখানে জিরোতে আছে, জেননটাকে +1-এ নিয়ে যাবে আর নিজে PtF6- হয়ে যাবে। তো এটা ওটা অক্সিডাইজ করলো, নিজে রিডিউস হয়ে গেল। তো এটার সাথে যদি তুমি ফার্দার PtF6 বা প্লাটিনাম হেক্সাফ্লুরাইডের বিক্রিয়া করাও তখন কি করবে? এখান থেকে PtF5 উৎপন্ন করবে, তার সাথে একটা ফ্লুরিন ওই জেননের সাথে যুক্ত হবে, মানে HCF প্লাস আর PtF6- হয়েছে। এখানে ফার্দার তুমি যদি আবার আচ্ছা PtF5 ওখানে লেখা আছে, এক সেকেন্ড, তাহলে ওই PtF5টা যদি এটার সাথে আবার কানেকশন বা যুক্ত হয়ে যায় তাহলে ওই যে HCF+ ছিল ওটা ওরকমই থাকবে, আর এই PT দুটো মিলে PT2 তৈরি করবে আর HCF11 ধুর PT2 আর F11- তৈরি করবে, বুঝতে পারলে? তাহলে HCF+ ওটা ওইভাবেই থাকবে, আর ওই প্লাটিনাম দুটো PT2 আর ফ্লোরিন 6টা আর 5টা 11টা, তাহলে বাইরে মাইনাস, এরকমভাবে বিক্রিয়া করে, হয়েছে। এরপরে জেননের ফ্লোরাইড, তাহলে জেননের ফ্লোরাইড বলতে HCF2 জেনন ডাইফ্লোরাইড, HCF4 জেনন টেট্রাফ্লোরাইড, HCF6 জেনন হেক্সাফ্লোরাইড। তাহলে HCF2 এর গঠন কীরকম হয়? তাহলে জেননের চারপাশে 8টা ইলেকট্রন থাকে, তাহলে দুটো ইলেকট্রন দুটো ফ্লুরিনের সাথে বন্ড করবে আর 6টা ইলেকট্রন 3টে লোন পেয়ার হিসাবে থাকবে, তাহলে গঠন কি হলো? লিনিয়ার। F4 তাহলে 4টা ইলেকট্রন 4টা ফ্লুরিনের সাথে বন্ড করবে আর 4টা ইলেকট্রন পড়ে আছে, দুটো লোন পেয়ার হিসাবে থাকবে, তো এটা কী হলো? স্কোয়ার প্লেনার। আচ্ছা F6, তাহলে
তাহলে এক্সি এর চারপাশে 6টা এফ থাকবে আর একটা লোন পেয়ার থাকবে। তাহলে 6টা ইলেকট্রন 6টা ফ্লুরিনের সাথে বন্ড করবে আর 2টো ইলেকট্রন লোন পেয়ার হিসাবে থাকবে। এটাই কি বলছি আমরা, ডিস্টর্টেড অক্টাহেড্রাল বা বিকৃত অষ্টতলকীয় হয়েছে। তাহলে এইগুলোর প্রিপারেশন কীভাবে করবে, XeF2, XeF4, XeF6। তাহলে এখানে জেননটা নিতে হচ্ছে, তার সাথে তুমি যদি একটা F2 দাও তাহলে ওখান থেকে XeF2 তৈরি হবে, যদি দুটো F2 দাও তাহলে XeF4 তৈরি হবে, যদি 3টে F2 দাও তাহলে XeF6 তৈরি হবে। তাহলে F2র পরিমাণ যদি বাড়াও তাহলে ওই জেননে ফ্লুরিনের পরিমাণটাও বাড়বে, ঠিক আছে। তাহলে এই যে এক্সির সাথে দুটো এফের বিক্রিয়া করাচ্ছ, এটা তোমার নেওয়া হয় 1:5 অনুপাতে, আর এই যে 3টের সাথে বিক্রিয়া করছে এটা নেওয়া হয় 1:20 অনুপাতে। বোঝা গেল? ওকে, এছাড়াও আচ্ছা এর কন্ডিশনগুলো বলে দিই। যেটা তুমি প্রথমে এক্সের সাথে F2 এর বিক্রিয়া করাচ্ছ, এটা 673 কেলভিন উষ্ণতায় আর একবার চাপে করা হয়। এটা 883 কেলভিন উষ্ণতায় আর 7 বার চাপে করা হয়। এটা 573 কেলভিন উষ্ণতায় 60 থেকে 70 বার চাপে করা হয়। হয়েছে। এছাড়াও তুমি যদি XU এর সাথে F2 এর বিক্রিয়া করাও ইন প্রেজেন্স অফ সানলাইট আর HG ল্যাম্প, তখনও তোমার XeF2 তৈরি হবে, জাস্ট কন্ডিশনটা আলাদা আর কি। হয়েছে। যদি XeF4 এর সাথে তুমি O2F2 এর বিক্রিয়া করাও, আমরা আগে পড়েছিলাম যে O2F2টা কি ফ্লুরিনেটিং বিকারক বা ফ্লুরিন অ্যাড করতে পারে, তাহলে এটা কি তৈরি হবে, XeF6, আর অক্সিজেনটা বেরিয়ে যাবে। হয়েছে। তাহলে এইভাবে তোমার এই জেননের ফ্লুরাইডগুলো তৈরি করা হয়, ঠিক আছে। এরপরে এই জেনন ফ্লুরাইডগুলোর ধর্ম, তাহলে ফার্স্ট হচ্ছে, এইগুলো মনে হয় নোটে মেনশন করা নেই, হ্যাঁ, এর একটা পেজে লিখে করে ওখানে পেস্ট করে দেবে, ঠিক আছে। জারণ ধর্ম, তাহলে জেননের যে ফ্লুরাইডগুলো ছিল, ধরো XeF2, এখানে তুমি হাইড্রোজেনের সাথে ধরো বিক্রিয়া করাচ্ছ, তাহলে এই যে এফ আর হাইড্রোজেন মিলে কী তৈরি করবে, HF, আর জেননটা একা থাকবে। তাহলে জেননটা এখানে +2তে ছিল, নিজে 0তে চলে গেল, হাইড্রোজেন 0তে ছিল, এখানে +1-এ চলে গেল, তাহলে হাইড্রোজেনটাকে জারিত করলো আর নিজে +2 থেকে 0তে বিজারিত হয়ে গেল। তাহলে এইভাবে জারণ ধর্ম দেখাতে পারে। বোঝা গেল? তাহলে এইভাবে XeF4 যদি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে তাহলে 4টা HF তৈরি করবে আর Xe তৈরি করবে। সেম কেস তুমি দেখে নিতে পারো যে +4 থেকে 0তে যাচ্ছে, এটা 0 থেকে +1-এ যাচ্ছে। সেম FC F6 যদি 3টে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে তাহলে তোমার তৈরি হবে 6টা HF তার সাথে Xe, এখানেও সেম কেস। হয়েছে? আচ্ছা, এরপরে বইয়ে একটু দেখবে এই পোর্শনটা, আরও কিছু এক্সট্রা রিয়াকশান আছে, সেখানে দেখে নেবে যে কীভাবে জারণ স্তরটা পরিবর্তন হচ্ছে আর কি, ঠিক আছে। রিয়াকশানগুলো বুঝতে পারবে, নিজের মতো করে বুঝতে পারবে, সমস্যা কিছু নেই। যদি SO4 2- থাকে, সেখানে তুমি ধরো XeF2 দিয়ে দিলে, তার সাথে Ce2SO4 এর হোল 3 এখান থেকে উৎপন্ন হয়। আচ্ছা দেখো, এখানে Xe-টা কত আছে, +2তে আছে, এখানে Ce-টা +3তে আছে, এখান থেকে উৎপন্ন হবে CeSO4 এর হোল 2 প্লাস Xe প্লাস 2F মাইনাস। তাহলে এখানে সেরিয়ামটা +4-এ চলে গেল, তাহলে +3 থেকে +4, এখানে Xe-টা +2 থেকে 0, তাহলে ওকে জারিত করলো আর নিজে বিজারিত হয়ে গেল। ধরো BrO3 মাইনাস প্লাস XeF2, এখানে তুমি দিলে জল, এখান থেকে কী উৎপন্ন হবে, BrO4 মাইনাস প্লাস Xe প্লাস HF। তাহলে BrO3 মাইনাস এখানে +7-এ আছে, সরি +5-এ আছে, +5 থেকে +7-এ গেল, এখানে +2 থেকে 0-তে গেল, তাহলে অন্যকে জারিত করে নিজে বিজারিত হয়ে গেল। বোঝা গেল? তাহলে এইগুলো হচ্ছে জারণ ধর্ম। এরপরে ফ্লুরিনেটিং ধর্ম, তাহলে ফ্লুরিনেটিং ধর্ম মানে কি, ফ্লুরিন ইনসার্ট করাবে। তাহলে ধরো XeF4 আছে, এখানে তুমি SF4 দিয়ে দিলে, তাহলে এই যে XeF4টা আছে, ও F কাকে ডোনেট করবে, Sকে, তাহলে S যে 4টা ছিল 6টা হয়ে যাবে আর নিজে Xe-তে কনভার্ট হয়ে যাবে। হয়েছে? ধরো XeF4, ওখানে তুমি প্লাটিনাম দিয়েছ, তাহলে PtF4 হয়ে যাবে আর নিজে Xe হয়ে যাবে। ঠিক আছে? এরপরে আরেকটা রিয়াকশান আছে ইম্পর্ট্যান্ট, XeF6, ওখানে তুমি SiO2 দিচ্ছ, সিলিকা,
তাহলে এখানে কি উৎপন্ন হয়, HCOF4 প্লাস SiF4। তাহলে সিলিকনে দেখো দুটো অক্সিজেন আছে, মানে ডাবল বন্ডেড ও 4টা বন্ড করেছে, SI ডাবল বন্ডেড ও, তো সিলিকনের চারপাশে 4টা বন্ড আছে, তার জন্য 4টা ফ্লুরিন এখানে ইনসার্ট হয়ে গেল, ঠিক আছে, তার জন্য SiF4 তৈরি হলো। এই বিক্রিয়াটা ইম্পর্ট্যান্ট কেন একটু পরে বলছি। ওকে, এরপরে ধরো C6H5I আয়োডোবেঞ্জিন, এখানে তুমি HCF2 দিয়ে দিয়েছো, কী হবে, C6H5IF2 তৈরি হবে, তার সাথে XC, দেখো ফ্লোরিন ইনসার্ট হলো দুটো, ঠিক আছে। এইভাবে আরও দুটো রিয়াকশান আছে, একটু বইয়ে দেখবে, হ্যাঁ, জাস্ট দুটো ফ্লোরিন ইনসার্ট হবে, যখনই তুমি HCF2 এর সাথে বিক্রিয়া করাবে জাস্ট দুটো ফ্লোরিন ইনসার্ট করবে। ধরো CH3I এই বিক্রিয়াটা নিজের মতো করে করবে, দুটো ফ্লোরিন ইনসার্ট হবে, XCটা লিখে দেবে। C6H5 এর হোল টু S প্লাস HCF2 দুটো ফ্লোরিন ইনসার্ট করবে, যেরকম আগেরটাই করলাম, আর XCটা আলাদাভাবে লিখে দেবে, হয়ে গেল। এরপরে জেনন ফ্লুরাইড ক্যাটায়ন ও অ্যানায়ন গঠন হয়েছে। ধরো HCF2 আছে, ওখানে তুমি PF6 দিলে, তাহলে কি করবে, HCF2 এগুলো ফ্লুরিনেটিং বিকারক হিসাবে কাজ করে, ও কি করবে, একটা ফ্লুরিন বর্জন করবে, তাহলে HCF প্লাস হবে, একটা বর্জন করলে, কে গ্রহণ করবে, এটা PF5 গ্রহণ করবে, তাহলে এটা যাবে PF6 মাইনাস, হয়েছে। তাহলে এইভাবে এই বিক্রিয়াগুলো করতে হয়। ধরো HCF6 আছে, এখানে তুমি দিচ্ছ MF, যেখানে এমটা হচ্ছে তোমার একটা ক্ষার ধাতু, সোডিয়াম হতে পারে, পটাশিয়াম হতে পারে, রুবিডিয়াম হতে পারে, সিজিয়াম হতে পারে। তাহলে HCF6 কী করবে, একটা ফ্লুরিন গ্রহণ করবে, কোথার থেকে, এখান থেকে। এই বিক্রিয়াগুলো আমরা আগেও দেখেছি, ঠিক আছে। ক্ষার ধাতু সবসময় ক্যাটায়নে ভেঙে থাকে, তাহলে এই যে ফ্লুরিন তোমার তৈরি হয়ে গেলো, এই ফ্লুরিনটা এখানে ঢুকে যাবে, তাহলে এখানে কি তৈরি হবে, M প্লাস HCF7 মাইনাস। তাহলে এখানে কিন্তু এই HCF6টা ফ্লুরিনেটিং বিকারক হিসাবে কিন্তু কাজ করেনি, বোঝা গেল, কারণ এখানে যে M প্লাস F মাইনাস আছে, M মাইনাসটা ওখানে ঢুকে যাচ্ছে, ঠিক আছে। এরপরে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো খুব ইম্পর্ট্যান্ট বিক্রিয়া। HCF2 এর আর্দ্র বিশ্লেষণ আছে একটা বিক্রিয়া, মানে জলের সাথে বিক্রিয়া করবে। HCF4 এটাও জলের সাথে বিক্রিয়া করবে। আর HCF6 এইটা অনেকগুলো কন্ডিশনে জলের সাথে বিক্রিয়া করে। একটা কন্ডিশন হচ্ছে সম্পূর্ণ আর্দ্র বিশ্লেষণ, যেখানে 3 অণু জল লাগে আর কি, সম্পূর্ণ। আর দুটো কন্ডিশন আংশিক, আংশিকের মধ্যে একটাই থাকে 1 অণু জল, একটাই থাকে 2 অণু জল, এটা হচ্ছে আংশিক। এই 5টা বিক্রিয়া খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তাহলে HCF2 যখন জলের সাথে বিক্রিয়া করে, তখন ওখান থেকে তুমি পাবে HC, HF আর O2। HCF4 যখন জলের সাথে বিক্রিয়া করে, HC পাবে, HF পাবে, O2 পাবে, এক্সট্রা হিসাবে পাবে HCO3, হয়েছে। HCF6 যখন জলের সাথে বিক্রিয়া করবে, সম্পূর্ণ আর্দ্র বিশ্লেষণ, এখানে তুমি পাবে দুটো জিনিস, HF আর HCO3। তাই দেখো HCO3টা কমন হলো, HF সবগুলোতেই পাবে, সবগুলো বিক্রিয়াতে পাবে HF, হয়েছে। HCF6কে যখন তুমি আংশিক আর্দ্র বিশ্লেষণ করাবে 1 অণু জল আর 2 অণু জলের উপস্থিতিতে, তখন 1 অণু জল থাকলে ওখান থেকে উৎপন্ন হয় HCOF4 আর HF। যখন 2 অণু জল দেবে তখন উৎপন্ন হবে HCO2F2 প্লাস HF, হয়েছে। কম জল দেখো একটা অক্সিজেন ঢুকেছে, বেশি জল দুটো অক্সিজেন ঢুকেছে, আর কিছু ডিফারেন্স নেই। এই 5টি রিয়াকশান খুবই ইম্পর্ট্যান্ট রিয়াকশান, ঠিক আছে। এরপরে জেনন ফ্লোরাইডের গঠন, এগুলো তো আগেই দেখলাম, তোমাদের বইয়ে গঠনগুলো পরে দেওয়া আছে, ঠিক আছে। জেনন ফ্লোরাইডের গঠনগুলো আগেই দেখে নিয়েছি। তাহলে এই ক্লাসে এতটাই থাক, নেক্সট ক্লাসে ওই জেননের যে অক্সাইডগুলো আছে আর অক্সো ফ্লোরাইডগুলো আছে সেগুলো দেখবো, তাহলেই গ্রুপ 18টাও শেষ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই পোর্শনটা লিখে নেবে, যেটা বললাম যে নোটে নেই, এটা একটু লিখে নেবে, হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ।